ওয়ালাইকুম কিংডম অফ ফেয়ারো রাজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে। তাই কেউ যদি আমাদের কাছে ঘটনা শেয়ার করতে চান তাহলে কিংডম অফ ফেয়ার উইথ nuwan@gmail.com অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আপনার সত্য ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আজ আমাদের 10ম এপিসোড, আর এই এপিসোডের নাম রেখেছি আমরা বিরাজের প্রতিশোধ। ঘটনাটি পাঠিয়েছেন শেরপুর জেলা থেকে আসলাম ভাই। জায়গা এবং নামটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। আসলাম ভাই যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম বোন ভাই, আশা করি ভালো আছেন। ফয়রাজের চ্যানেলে এটি আজ আমার প্রথম লেখা ঘটনা। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাল 2022। এসএসসি পরীক্ষা দেওয়ার পর সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। আমাদের এলাকা থেকে আমি এবং আমার আরেকটা বন্ধু, এই দুইজন আমরা এক কলেজে ভর্তি হয়েছি এবং আমাদের বাকি যে বন্ধুগুলো ছিল তারা অন্য কলেজে ভর্তি হয়ে। আমার পরিবারটি ছিল অত্যন্ত দরিদ্র একটি পরিবার। আমার বাবা কাঠের কাজ করতেন। আমরা দুই ভাই এক বোন। দিন এনে দিন খেয়ে চলা হলো আমাদের পরিবার। একদিন যদি আমার বাবা কাজ করা বন্ধ করে দেয় তাহলে পরের দিন ঠিক মতো আমাদের পেটে ভাত জুটবে না। আমার বাড়ি থেকে কলেজ একটু দূরে হওয়ায় আমার বাবা পুরান একটি সাইকেল কিনে দেয় আমায়। তো একদিন সাইকেল দিয়ে সকালবেলা কলেজে যাচ্ছি। যেতে যেতেই ওই একজন বন্ধু ছিল যে আমার কলেজে ভর্তি হয়েছে আমাদের গ্রামের, তার সাথে দেখা। তাকে আমি জিজ্ঞেস করি, কিরে নিপুল কোথায় যাচ্ছিস? তখন নিপুল বলে, কলেজে যাচ্ছি। তুই কই যাস? পরে আমিও বললাম যে আমিও কলেজে যাচ্ছি। তাহলে আমাদের সাইকেলের পেছনে উঠে আমরা দুজন একসাথেই কলেজে যাই। তখন সে আমার সাইকেলের পেছনে উঠে এবং আমরা গল্প করতে করতে কলেজে চলে যাই এবং আসার সময়ও একসাথে আসি। তখন সে বলে, তাহলে তো ভালোই হলো, তোর যেহেতু সাইকেল আছে আমরা প্রতিদিন একসাথে কলেজে যাব এবং একসাথে কলেজ থেকে বাসায় ফিরবো, ঠিক আছে? তখন আমিও সূচক সম্মতি দিই। আর এভাবেই কেটে যায় কয়েক মাস। একদিন কলেজ শেষে কোচিং করে বাড়ি ফেরার সময় নিপুল বলতে থাকে, আজ সাইকেল আমি চালাই, আজ তুই পিছনে বসে থাক। তো যেই কথা সেই কাজ। সে নিপুল সাইকেল চালানো শুরু করে। আমাদের বাড়ির কিছু আগে 3 রাস্তার একটা মোড় পড়ে। সেই মোড়ের বাম পাশ দিয়ে হচ্ছে বিরলপাড়া। আর সেই বিরলপাড়া গ্রামে কিছু বাড়ি আছে, হয়তো হাতে গোনা 12 থেকে 17টার মতো বাড়ি আছে সেই গ্রামে। আর ডান পাশ দিয়ে চলে গেলে আমার বাড়ি এবং সোজা চলে গেলে নিপুলের বাড়ি। তো নিপুল হঠাৎ করে সাইকেলটি বাম পাশে এই বিরল গ্রামের উদ্দেশ্যে, মানে বিরল গ্রামের দিকে নিয়ে যায়। তখন আমি বলি, কি রে নিপুল, হঠাৎ করে বিরলপাড়া গ্রামের দিকে যাচ্ছিস যে? তখন আমাকে বলে, তুই বুঝবি না, তুই চুপ করে বসে থাক, আমি যেখানে নিয়ে যাচ্ছি তুই আমার সাথে সেখানে চল, এত কথা বলিস না। তখন আমি আর কিছু বলি না। সে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, আমি পেছনে বসে থাকি। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তারপর সে একটি জায়গায় গিয়ে থামে যেখানে ডান পাশে দেখি ছোট 3টি কুঁড়ে ঘর এবং বাড়ির সামনে একটি তেঁতুল গাছ এরকম, আর ছোট একটি যাওয়ার মতো ছোট একটি রাস্তা। তো তখন আমাকে নিপুল বলে, চল সামনে হলো মজিদ কাকার বাড়ি, আজ মজিদ কাকার বাড়িতে যাব। তখন আমি বলি, কি রে নিপুল, আজ হঠাৎ করে এই ঘুটঘুটে অন্ধকার সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই কাকার বাড়িতে তুই কেন যাবি? আর তুই চল না, মজিদ কাকা অনেক ভালো লোক, গেলেই বুঝতে পারবি। তখন আমি কোনো কিছু বলি না। নিপুলের সাথে আমিও সেই বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে দেখি সেই তেঁতুল গাছটি অস্বাভাবিক তেঁতুল গাছের মতো লাগছিল। স্বাভাবিক যে তেঁতুল গাছ থাকি সেরকম না, তেঁতুল গাছটি কিরকম যেন একটি অস্বাভাবিক রকমের, দেখে ভয় ভয় লাগে। তো বাড়িতে ভিতর প্রবেশ করতে দেখতে পাই ছোট একটি কুঁড়ে ঘর, তার পাশে 2টি বড় বড় ঘর। তাদের বাড়ি ঘর দেখে মনে হচ্ছে যে অনেকদিন যাবৎ কেউ হয়তো বাড়িতে থাকে না, আর থাকলেও কোনো ইলেকট্রিসিটি নেই, লাইট নেই, মানে আধুনিকতার কোনো ছোঁয়া হয়তো সেই বাড়ির 3টি বাড়িতে পড়েনি। বাড়ির 2 পাশে হচ্ছে ধান ক্ষেত, আর শুধু বাড়ি 3টি, আর কোনো কিছু নেই, লোকজনও দেখা যাচ্ছে না। এই বাড়ির ভিতরে তারা কিভাবে থাকে আল্লাহ হয়ে জানে। তারপর আমার বন্ধু নিপুল ডাক দেয়, ও মজিদ কাকা, মজিদ কাকা বাড়িতে আছো নাকি? তখন ভিতর থেকে একটি বৃদ্ধা মহিলা বের হয়ে আসে এবং বলে, কাকে চাই? তখন নিপুল বলে, মজিদ কাকা কি বাড়িতে নাই? মজিদ কাকা একটু প্রয়োজন। তখন বলে, হ্যাঁ আছে, দাঁড়াও তোমরা, আমি আসতেছি। কিছুক্ষণ পরে সেই মহিলা হাতে 2টি গ্লাস নিয়ে আসে এবং বলে, এই পানিগুলা খাও, বাম হাত দিয়ে পানি খাবা, আর পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে পারবা না। আমি তো এই কথা শুনে অবাক হয়ে যাই যে পানি খাবো বাম হাতে এবং বিসমিল্লাহ বলবো না, এটা আবার কি ধরনের কথা? কিন্তু আমি সেই মহিলার কথা মতো বিসমিল্লাহ না বলে পানি খাই না, আমি বিসমিল্লাহ বলে খাই এবং ডান হাতে গ্লাস নিয়ে বসে পানি খাই। কিন্তু আমার বন্ধু নিপুল সে বাম হাতেই পানি খায় এবং বিসমিল্লাহ বলে না। আর তারপর বলে, আর শুনো, যে বালতিতে পানি রয়েছে পানি দিয়ে পাও ধোও এবং বাম পাও দিয়ে ভিতরে প্রবেশ করো। আমি তখন অবাক হয়ে যাই যে কোনো কিছু করতে গেলে বা কোথাও ঢুকতে গেলে বা বের হতে গেলে অবশ্যই আমরা ডান পাও দিয়ে প্রবেশ করি এবং ডান পাও দিয়ে বের হই।
কিন্তু এখানে এই মহিলাটি বলছে যে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, কিন্তু আমি মহিলার কথা শুনি না, ডান পা দিয়ে প্রবেশ করি। কিন্তু আমার বন্ধুকে দেখি সে বাম পা দিয়েই ঘরের ভিতর প্রবেশ করে। ঘরের ভিতর প্রবেশ করে দেখি ছোট একটি কুপি বাতি জ্বলছে এবং পাশের একটি কক্ষ, মানে ছোট একটি ঘরের ভিতর দুইটি কক্ষ, পাশের একটি কক্ষ থেকে গম্ভীরভাবে বলে, নিপুল আসছস তুই? তখন নিপুল বলতে থাকে, হ্যাঁ কাকা আমি চলে এসেছি আজ। তখন তারপর সেই বয়স্ক বৃদ্ধ লোকটি বলতে থাকে, আমার হাদিয়া আনছস? তখন নিপুল বলে, হ্যাঁ কাকা আপনার হাদিয়া তো মেনেছি। তখন বলে, তারপর সেই বৃদ্ধ লোকটি বলে, এদিকে আসে। নিপুলের সাথে সাথে আমিও সেই কক্ষে প্রবেশ করি এবং সেই কক্ষে প্রবেশ করে দেখি সম্পূর্ণ ঘর লাল শালো দিয়ে, মানে লাল কাপড় দিয়ে সম্পূর্ণ ঘর চতুর্দিক দিয়ে আবৃত করা এবং জীর্ণ রুয়া একটি লোক বসে আছে শরীরে চাদর গায়ে দিয়ে। দেখে মনে হচ্ছে যেমন অনেক দিন ধরে সে অসুস্থ। সেই বিদ্যালয়টি তখন নিপুলকে বলে, নিপুল তোকে যা যা করতে হবে তাতে মন দিয়ে শুনে যা, যদি এই কাজগুলো 1 সপ্তাহের মধ্যে করতে পারিস তবেই তোর মনের আশা সফল হবে। তখন নিপুল বলতে থাকে, হ্যাঁ কাকা বলুন আমাকে কি কি করতে হবে। তখন সেই বিদ্যালোকটি বলে, আগে আমার হাদিয়া দে। তারপর নিপুল 1000 টাকা সেই বিদ্যালোকটিকে দিয়ে আসে বা হাতে দেয়। তারপর তখন সেই বিদ্যালোকটি খাট থেকে উঠে একটি কলসি, মাটির কলসির কাছে যায় এবং কলসি থেকে একটি বোতলে পানি নেই। পানি নিয়ে বললে যে এই পানিটি তুই বাড়ির চতুর্পাশে ছিটিয়ে দিবি এবং তার অর্ধ খাওয়া একটি ফল এবং তার ব্যবহৃত বস্ত্র নিয়ে আমার কাছে 1 সপ্তাহের মধ্যে দেখা করবি, নয়তো তোর মনের বাসনা সফল হবে না। আমি তো তাদের কথা শুনে কিছুই বুঝতেছি না, শুধু তাদের এই কর্মকাণ্ড দেখে যাচ্ছি এবং বললে যে বাকি হাদিয়াটুকু কাজ হওয়ার পর আমাকে দিয়ে দিস। তারপর বলে এখন চলে যা। আর হ্যাঁ, চলে যাওয়ার সময় সেই বাম পাও দিয়ে বের হই, কিন্তু চলে যাওয়ার সময় আমিও তা করি না, আমি ডান পাও দিয়ে বের হই, কিন্তু আমার বন্ধু বাম পাও দিয়ে বের হয়। তখন আমি বলি, হিরে নিপুল তুই সব কি করছিস? এইসব তো দেখে মনে হচ্ছে সব কুফরি কালাম, তুই কুফরি করছিস নাকি? তখন আমাকে নিপুল বলে, আরে বন্ধু আমি কোনো কিছু করছি না, আমার পরিবার অনেক বিপদে পড়েছে, আমার বাবা এইখানে পাঠিয়েছে 1000 টাকা দিতে বলেছে আর এইসব তিনি দিয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি আর কিছু জানি না, তো আমি আর তেমন কিছু মনে করি না। তারপর কেটে যায় 6 দিন। 7ম দিনের দিন আবার আমাকে নিপুল বলতে থাকে, আসলাম চল আজ আবার বিরল পাড়া যাবো। তখন আমি বলি, না 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 আমি সেই বাড়িতে সেখানে আমি আর যাব না, তুই একাই যা। তখন আমার সাথে অনেক রিকোয়েস্ট করে থাকে এবং আমাকে বলতে থাকে, আমার তো একটা বেস্ট ফ্রেন্ডই, সেটা হচ্ছিস তুই। তুই বিপদের সময় কাছে না থাকিস, পাশে না থাকিস, আর আমার ফ্যামিলি তোর ফ্যামিলি, আমার ফ্যামিলির জন্য একটু উপকার তুই কর। তখন আমি এই কথা শুনে যেতে রাজি হই এবং তাকে বলি, আচ্ছা ঠিক আছে আমি যাব, কিন্তু আমি সেই বাড়ির ভিতর প্রবেশ করবো না, বাইরে দাঁড়িয়ে থাকবো, তুই কি যেতে রাজি? তখন নিপুল বলে, হ্যাঁ 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 তুই আমার সাথে শুধু গেলেই চলবে, বাড়িতে ভিতর প্রবেশ করতে তোর হবে না। তারপর আমরা চলে যাই সেই বিরল পাড়া এবং আমি এই কথা মতো সেই বাড়িতে আর প্রবেশ করি না। নিপুলকে একাই পাঠাইছি, তুই একাই যা, আমি বাইরে দাঁড়িয়ে আছি, কাজ শেষ করে চলে আসিস। তারপর নিপুল চলে যায় সেইখানে এবং গিয়ে রুমের ভিতরে ঢুকে যাই। কিছুক্ষণ পর সে বের হয়ে আসে এবং আমাকে এসে বলে, তোকেও ডাকছে কাকা চল। বললাম, না 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 আমি সেখানে যেতে পারবো না। তারপর সে বলে, না রে চল, কিচ্ছু হবে না। তার কথা মতো আমি চলে যাই সেখানে এবং গিয়ে আজ আর সেই কাকে দেখতে পারি না। তখন সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পাই, যিনি আমাদেরকে বলতে থাকেন, এই দিক দিয়া ভিতরে আসো, কিনারের ঘরে যাইতে হবে, বড় ঘরে যাব তোমাদের নিয়ে। তখন আমি বলি, যে ঘরে যান, আপনি পানি বা পাও যা কিছুই ধুতে বললেন না কেন, বিসমিল্লাহ বললে আমি পানি খাবো, ডান পা দিয়ে ভিতরে প্রবেশ করবো এবং ডান হাতে পানি খাবো, যদি আপনার পছন্দ হয় তবে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবেন, নয়তো দিবেন না। তারপরে কথা শুনে মহিলাটি আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে এবং তারপর সে আর কিছু বলে না। সেদিনকার মতো আজকেও পানি দেয় এবং পা ধুয়ে ভিতরে যেতে বলে। ভিতরে গিয়ে দেখতে পারি অনেক বড় একটি ঘর, ঘরে কোনো আসবাবপত্র নেই, শুধু দেখতে পাই সেদিনে সেই কাকাটি শরীরে লাল কাপড় পরে ঘরের একটি কানিতে বসে আছে, মনে হয় কোনো ধ্যান ট্যান করছে এরকম আর কি। তখন সে নিপুলকে বলে, নিপুল তোকে যা করতে বলেছি তুই কি তা করেছিস? তখন নিপুল বলে, হ্যাঁ হ্যাঁ আপনি যা করতে বলেছেন তা আমি করছি এবং আপনি জানতে বলেছেন তা সব কিছুই আমি মেনেছি। তখন সে বৃদ্ধ লোকটি বলে, এদিকে আয়, কি কি আনছস আমাকে দে। তখন সে হঠাৎ করে রেগে যায় এবং রাগান্বিত ভাষায় বলতে থাকে, এটা তুই কি করেছিস? তার ব্যবহৃত বস্ত্র এবং ব্যবহৃত খাওয়ার অংশটুকু তুই মাটির হাঁড়িতে কেন রেখেছিস? তোকে আমি বলেছিলাম মাটির হাঁড়িতে রাখতে, এবং তুই সেই পানিটি মনে হয় 3 দিনের দিন ছিটিয়ে দিয়েছিলি না?
তখন নিপুল বলতে থাকে, হ্যাঁ 3 দিনের দিন আমি চিঠি দিয়েছিলাম। হ্যাঁ, তারপর সেই বৃদ্ধ লোকটি বলে, ভালো একটি কাজ করেছিস, এতে আমার প্রভু অনেক খুশি হয়েছে, আমার প্রভু তোকে সাহায্য করবে। এই কথা শুনে তো আমি হঠাৎ করে আকাশ থেকে পড়ি, কি বলছে এরা, কি করতে চাইছে এরা? এদের প্রভু মানে, প্রভু তো একমাত্র আল্লাহ তাআলা, এরা আবার কোন প্রভুকে তাদের প্রভু মনে করে? আমি কিছু বলি না, তাদের এই কর্মকাণ্ড দেখতে থাকি। তখন সেই বিদ্যা লোকটি বলতে থাকে, শোন, তুই যেহেতু সব কাজ করে এসেছিস, তাহলে এখন তোর কাজ আমি করে দিব, এবং আমার প্রভু তোর কাজের উপর খুশি হয়েছে। এখানে তোরা বসে থাক, আমি বাইরে যাচ্ছি, যা কিছুই হয়ে যাক না কেন তোরা ঘর থেকে বাহির হবি না, বুঝতে পেরেছিস? এই কথা বললে আমাদের ঘরের ভিতর রেখে সে বাইরে দিয়ে দরজার খিল লাগিয়ে দিয়ে কোথায় যেন চলে যায়, এবং বিভিন্ন ভাষায় মনে হয় কোনো কিছু তারা করতেছে, এরকম কিছু শব্দ আমরা কানে পাচ্ছি। কিছুক্ষণ পর 2-3 মিনিট পরে হঠাৎ করে বাতাস শুরু হয়, এবং কিছুক্ষণ পরে ঝড় হওয়া শুরু হয়, এবং এমন ঝড় মনে হচ্ছে সবকিছু ওলট পালট হয়ে যাবে এবং সবকিছু মনে হয় ভেঙে চলে যাবে। আমি একটু জানালার পাশ দিয়ে উকি গিয়ে দেখার চেষ্টা করি আসলে বাইরে হচ্ছে এটা কি। তখন আমি দেখতে পাই ওই যে তিতুল গাছের নিচে সেই মহিলা এবং বৃদ্ধ লোকটি বসে আছে, এবং তাকে দেখে মনে হচ্ছে যেন তারা কোনো কিছুকে সেজদার মতো বা পূজার মতো করছে, এবং তাদের আশেপাশে ছায়ার মতো অনেক কিছু দেখা যাচ্ছে। তা দেখে তো আমার রীতিমতো পিলে চমকে যাই, এবং হঠাৎ করে দেখি যে সেই তেঁতুল গাছটি মনে ভেঙে পড়বে এমন একটা অবস্থা। আর এর মাঝেই কিছু একটা অনেক বড় কিছু একটা এসে হাজির হয়, এবং সবাই তাকে দেখে সিজদা করতে থাকে, নাউজুবিল্লাহ। যা দেখে আমি বুঝতে পারি যে এটি সম্পূর্ণ হচ্ছে কুফরি কালাম। আমি তখন সেই নিপুলকে বলতে থাকি, কি তুই সব কি করছিস? তুই কেন কুফরি কালাম করছিস? তুই কি জানিস কুফরি কালাম কত বড় পাপ? তুই জেনে শুনো কেন এই কুফরি কালাম করতে আসলি? তখন নিপুল বলে, এই তুই কথা বলিস না, চুপচাপ বসে থাক, যা করছি তা করতে দে, এবং তুই কোনো কথা না বলে সোজা দেখ কি হয়। তো এত কথা বলতে বলিনি। তারপর আমি আর কোনো কথা বলি না। তো হঠাৎ কিছুক্ষণ পরে সেই ঝড় থেমে যায়, এবং সেই বৃদ্ধা লোকটি বলে, শোন, তোর কাজ হয়ে যাবে, আমার প্রভু তোকে সাহায্য করবে, ভুলে গিয়েছে। এই কথা বলেই সে দরজাটি খুলে দেয় এবং বলে, হয়েছে, এখন রুম থেকে বের হ, অবশ্যই বাম পা দিয়ে বের হবে। এই যে 2টি তাবিজ দিলাম, একটি পড়বি তোর ডান হাতে আর একটি পড়বি কোমরে, আর ওই সামনে তেঁতুল গাছের নিচে যে গিয়ে দেখবি একটি লাল সুতা এবং একটি কালা সুতা আছে, সেখান থেকে এগুলো নিয়ে যাবি। তারপর আমি আর নিপুল বের হই, এবং নিপুল সেই তেঁতুল গাছের ওখানে চলে যাই, এবং একটি কালো সুতা এবং লাল সুতা সংগ্রহ করে তেঁতুল গাছের নিচে গিয়ে যা দেখতে পাই তা দেখার মতো আমরা রীতিমতো একদম প্রস্তুত ছিলাম না। দেখতে পাই একটি কোয়েল পাখি, একটি মুরগি, একটি ইঁদুর, আর বিভিন্ন কিছু বাধা রয়েছে তেঁতুল গাছের নিচে। মনে হয় কিছুক্ষণ আগে সেখানে পূজা করেছে। তারপর আমি মনে মনে ভাবতে থাকি, কেন যে আমার বন্ধুর কথা শুনে আমি এখানে এসেছি, সে নিজে কুফরি করছে এবং জানি না আমার কি বিপদ হয়। আর সেদিনই ছিল নিপুলের সাথে আমার শেষ কথা বলা, দেখা হয়েছে কিন্তু তার সাথে আমার আর কোনো কথা হয়নি। চলুন আপনাদের সাথে তা শেয়ার করি। সেদিনের পর থেকে আমি মনে মনে চিন্তা করি যে এই নিপুলের সাথে আমি আর কোনো রকম কথা বলবো না, কারণ সে কুফরি কালাম করেছে, যা ইমান চলে গেছে তার, যা ইসলামে কঠোরভাবে নিষেধ করেছে। তো এভাবেই চলতে থাকে, এবং সে কলেজেও নিয়মিত আসে, কিন্তু আমিও তার সাথে কথা বলি না, সে আমার সাথে কথা বলে না। এর মাঝে কিছু বন্ধুর কাছে শুনতে পাই নিপুল নাকি একটি মেয়ের সাথে অনেক দিন ধরে সম্পর্ক করছে, যে মেয়েটি তাকে পাত্তা দিত না, এখন নাকি সেই মেয়েটি তাকে অনেক পাত্তা দেয় এবং তার সাথে অনেক গভীর সম্পর্কে তারা লিপ্ত হয়েছে। আমি আর কিছু মনে করি। তো একদিন কোচিং করে কলেজ শেষ করে আমি বাড়ি যাচ্ছি, এবং সেই 3 রাস্তার মোড়ে হঠাৎ করে কিছু একটা দেখতে পাই যে আমার দিকে ইশারা করে বলছে, সাইকেল থামাতে ইশারা করছে এবং তার দিকে এগিয়ে যেতে ইশারা করছে। তো আমি সাইকেল থামিয়ে দেখি ও যে সেই মজিদ কাকা আমাকে ডাকছে, বলছে, হাত দিয়ে ইশারা করে বোঝাচ্ছে যে এইদিকে আয়। তো আমি সাইকেল সেখানে দাঁড় করিয়ে তার কাছে যাই, এবং তার কাছে যাওয়ার সাথে সাথে সে বলে, এই আমার টাকা কই? তোর কাছে আমার টাকা আছে আমি জানি, আমার টাকা দে, টাকা দে। আর আমার টাকা আজ পর্যন্ত কেউ মেরে খেতে পারেনি, তোরাও পারবি না, আমার টাকা দে। তখন আমি বলি, কিসের টাকা? আপনি আমার কাছে কিসের টাকা পান? আর আমি আপনার কাছে কি নিয়েছি যে আমি আপনাকে টাকা দেবো? তারপর সেই বৃদ্ধা মজিদ কাকা আমার চুল ধরে এমনভাবে টান দেয়, মনে হয় আমার মাথার সম্পূর্ণ চুল ছিঁড়ে যাবে। প্রচুর ব্যথা পাই আমি, এবং সেই ব্যথা পেয়ে তাকে ছুরিটি ধাক্কা দিই, সে দূরে গিয়ে পড়ে, এবং আমি দেখতে পাই যে কিছু চুল ছিঁড়ে পড়ে গেছে। এবং আমি তাকে বলি, পাগল নাকি আপনি? এভাবে আমার সাথে কেমন ব্যবহার করছেন? পরে সেই মজিদ কাকা আমার অনেক ক্ষিপ্রতার সহিত, মানে ক্ষিপ্রতা নিয়ে আমার দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ করে সে থেমে যায় এবং কিছু একটা বলতে থাকে। কি ভাষায় বলছিল আমি সেটা বুঝতে পারিনি। মুখ বিড়বিড় করে সে চলে যায়, এবং যার সময় একটা কথাই বলে, টাকা দিলি না তো? আচ্ছা ঠিক আছে।
টাকা না দেওয়ার প্রতিশোধ কিভাবে তুলতে হয় তা তুই বুঝবি। সেদিন বাড়ি যাওয়ার পর থেকে আমার প্রচুর জ্বর, বমি এবং আমার শরীর দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে আমার শরীর একদম দুর্বল হয়ে যায়, আমি বিছানা থেকে উঠতে পারছি। দিন থেকে আমার সেন্সও ঠিক মতো কাজ করছে না, এবং তারপর থেকে যা হয়েছে সব আমি আমার খালাতো ভাইয়ের কাছে শুনতে পাই। আমার খালাতো ভাইয়ের কাছে শোনা যে হয় তিনি বলেছেন আমি সেভাবে আপনাদের বলি, যে মামা মামির কাছে শুনতে পাই, যে খালার কাছে শুনতে পাই তোর নাকি অনেক অসুস্থ এবং তোর অবস্থা অনেক খারাপ। তারপর তোকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে গিয়ে তোকে সুস্থ করতে পারি না, তোর আরও অবনতি হয়। তারপর হুজুর কবি এসে ডাক্তার সব কিছুই দেখায়, কিন্তু কেউ তো কোনো রোগ ধরতে পারে না। আর এর মাঝে তোর শরীর অনেক শুকিয়ে যায়, এবং ডাক্তার বলে যে রোগ শুকিয়ে গিয়ে তার দুই পা অবশ হয়ে গেছে, এবং দুই পা সে আর কখনো নাড়াতে পারবে না। তুই তো জানিস তোরা কত দরিদ্র পরিবার, তবুও তোর বাবা তোকে চিকিৎসা করার কোনো কমতে রাখেনি। তোকে চিকিৎসা করার জন্য নিজের বাড়ির ভিটাটা পর্যন্ত বিক্রি করে দেয়। তো কোনোভাবে কোনো কিছু হচ্ছিল না, তোর আশা তো আমরা ছেড়েই দিয়েছি, তোকে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না। এই ছেড়ে দেওয়া আসার মধ্যে হঠাৎ করে একদিন আশা জাগানোর একটি প্রদীপ জ্বলে ওঠে। আমাদের এলাকায় অনেক বড় একটি ইসলামী মাহফিলের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিল অনেক বড় রকমের একটি বক্তার। আমরা লোকমুখে শুনতে পারি বড় বড় নাকি বিভিন্ন সমস্যা এই বক্তার বা এই ইসলামিক স্কলার সমাধান করতে পারে, এবং বিভিন্ন জিনে ধরা বা কালো জাদু বা যে কোনো রকমের চিকিৎসা তিনি মোটামুটি ভালোই করতে পারেন। এবং আমি এই কথা শোনার পর খালুকে এসে বলি, এবং সেই বক্তার ওয়াজ শেষ হওয়ার পর আমি আর খালুকে সেই বক্তারকে অনুরোধ করি যেন তোকে একটু এসে দেখে যায়। কিন্তু সে আসতে চাইছিল না, কিন্তু এলাকাবাসীর জোরাজুরিতেও সে রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় সেই ছেলেটিকে দেখে যাব। তো সে চলে যাওয়ার সময় আমাদের বাড়িতে আসে, এবং বাড়িতে আসার পরে এসে বলল, কি এই বাড়িতে আপনার কি হয়ে থাকেন, এই বাড়ি তোর বাড়ি নেই, তো আটাখানা হয়ে গেছে। এবং তারপর সে তোর রুম প্রবেশ করে বলে, আল্লাহু আকবার, এই ছেলেটি এখন কিভাবে বেঁচে আছে, ছেলেটির তো বাঁচার কথা না, রাখে আল্লাহ মা রেখে, আল্লাহর অশেষ রহমত যে এই ছেলেটি এখনো বেঁচে আছে। তখন হুজুরকে জিজ্ঞেস করে হুজুর কি হয়েছে, তখন হুজুর বলে যে কি হয়েছে এখানে বলা সম্ভব না, আমাদের বাড়িটি পাক নেই, আপনার বাড়িটি সম্পূর্ণ নাপাক হয়ে গিয়েছে, আপনার আগামী শুক্রবার আমার মাদ্রাসায় এই ছেলেটিকে নিয়ে যাবেন, তারপর আমি এর চিকিৎসা করব। তো যেই কথা সেই কাছে, তারপরে শুক্রবার আসে, আমরা রাত নিয়ে সেই হুজুরের মাদ্রাসায় চলে যাই, এবং মাদ্রাসায় যাওয়ার পর সে মাদ্রাসার আঙিনায় তোকে বসে গুল্লতি বৃত্ত করে, এবং আমাদের বলে যে আপনারা গেটের বাইরে গিয়ে বসেন। এবং সেই হুজুরের সাথে আরও 15-17 জন হুজুর বা হাফিজ বা কারি হতে পারে, তারা গোল করে তার চতুর্পাশে বসে, এবং ভিতরে কি হয় সেটা আমরা আর বুঝতেও পারি না, দেখতেও পারি না। তো 2 ঘন্টা পর হুজুর ভিতর থেকে বের হয়, এবং বের হয়ে আমাদের যা বললে তো আমরা রীতিমতো শক হয়ে যাই সেই কথা শুনে। হুজুর বলতে থাকে এই ছেলেটির একটি বন্ধু আছে, এর সাথে তার অনেক দিনের পরিচয় বা ক্লোজ ফ্রেন্ড। তো সে একদিন এক কবিরাজের বাড়িতে যায় একটি মেয়েকে বশ করার জন্য, বা কালো জাদুকর একটি মেয়ে বশ করার জন্য, এবং সে সফল হয়। সেই কবিরাজটি ছিল একজন তান্ত্রিক গোছের কবিরাজ, যিনি টাকার বিনিময়ে বিভিন্ন মানুষে কালো জাদু বা মারা বিভিন্ন জনের কুফরি কালন করে সেই মনের বাসনা পূরণ করতো। আর সে এমন এক জিনধারা এইসব করতো যে জিনকে পেতে পাওয়ার জন্য সে তার মেয়ে এবং ছেলেকে কুরবানি করেছে সেই জিনকের কাছে বলি দিয়েছে এই জিনকে পাওয়ার জন্য। সে অসীম ক্ষমতার সম্পন্ন একজন তান্ত্রিক। তারপর সেই ছেলেটি কবিরাজের কাছে, এবং আপনার ছেলেটিও তার সাথে যায় সেই মেয়েকে বশ করার জন্য। আপনার ছেলেটি জানতো না কেন এখানে এসেছে, কিন্তু সেই যে ছেলেটি একটি মেয়েকে বশ করার জন্য এই কবিরাজের কাছে আসে, এবং কবিরাজের কাছে চুক্তিবদ্ধ হয় যে কাজ যদি হয় তাহলে টাকা পরিশোধ করবে, আর যদি না হয় তাহলে টাকা পরিশোধ করবে না। তো রীতিমতো সে অর্ধেক টাকা পরিশোধ করে আর অর্ধেক টাকা পরিশোধ করে না। কবিরাজ যখন তার কাছে যায় এবং গিয়ে বলে যে আমার বাকি অর্ধেক টাকা কই, তখন সেই ছেলেটি বলে যে আমার বাকি অর্ধেক টাকা আমি আসলামের কাছে দিয়ে দিয়েছি, আপনি আসলামের কাছ থেকে নিয়ে নিন। কিছুদিন আগেই আসলামের সাথে 3 রাস্তার মনে সেই কবিরাজের দেখা হয়, এবং তাদের একটু হাতাহাতিও হয়, এবং সেই কবিরাজ মনে করে যে এর কাছেই নিপুণ টাকা দিয়ে গিয়েছে, হয়তো আসলাম সেই টাকাটি মেরে দিয়েছে, যার জন্য এই টাকার প্রতিশোধে কিছু টাকার জন্য সে আসলামকে একটি কালো জাদু বাজেভাবে একটি কালো জাদু করে, যার জন্য সে পঙ্গু হয়ে গেছে। তো যে জিনধারা সে এই কালো জাদু করেছিল, আমার সাগরিক জিনধারা এবং আমার যে অনুগত জিন আছে তাদের ধারা সেই কালো জাদুর প্রভাব কাটিয়ে দিয়েছি, এখন আর কোনো সমস্যা নেই, কিন্তু সে হয়তো আর কোনোদিন হাঁটতে পারবে না। এই কথা শুনে আমরা তো রীতিমতো চমকে যাই। তারপর তোকে বাড়িতে নিয়ে আসি, আর এখন তুই যে এইভাবেই আছিস।
এ কথা শুনে আমিও রীতিমতো অবাক হয়ে যাই। সেই বন্ধুকে আমি এত কাছে মনে করলাম, সেই বন্ধু আমার সাথে এত বড় বেইমানি করলো। আপনারা বলতে পারেন যে এই এত কিছু হওয়ার পর আপনারা তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেননি? আপনাদের শুরুতে বলেছি আমার পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার, আর নিপুলের পরিবার হচ্ছে এলাকার মাথা। তো চাইলেও আমরা সেই কবিরাজ বা নিপুলের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। অবশ্য আমার কপালে আল্লাহ যা রেখেছিলেন সেটাই ঘটেছে। নিয়তিকে আমি মেনে নিয়েছি। তারপর থেকে আমি আর তার সাথে কোনো কথা বলিনি। আর সে আমার বন্ধু যে মেয়েটিকে বশ করতে চেয়েছিল, সে মেয়েটিও সে বশ করতে পেরেছে এবং তারা কয়েক মাস আগে বিয়ে করেছে। অবশ্যই আমার বন্ধুর জন্য আপনারা দোয়া করবেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এই বিচার একদিন ঠিকই করবে। তো এই ছিল আমার ঘটনা যদি ভালো লাগে বা সিলেক্ট হয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর ঘটনার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসলাম ভাই, হৃদয় বিদারক একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। আপনার ঘটনাটি সকলের মন ছুঁয়ে যাক, এই আমাদের প্রত্যাশা। এবং সকলকে আমরা একটি অনুরোধ রইল, কালো জাদু এটি একটি মারাত্মক গুনাহ, যার কোনো ক্ষমা নেই। কুফরি কালাম, এটির কোনো ক্ষমা নেই। অবশ্যই এগুলো থেকে বিরত থাকবে, অন্যকে বিরত রাখবেন। আবার আমরা ফিরবো পরবর্তী একটি ঘটনায়। আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।